কেন মেঘ আসে হৃদয় আকাশে, তোমারে দেখিতে দেয় না। মাঝে মাঝে তবু দেখা পাই, চিরদিন কেন পাই না। কেন মেঘ আসে হৃদয় আকাশে, কেন মেঘ আসে হৃদয় আকাশে, তোমারে দেখিতে দেয় না। মাঝে মাঝে তবু দেখা পাই, চিরদিন কেন পাই না। একটু রবীন্দ্রসঙ্গীত গাইলাম, মনে হলো যে একটু গাই। হ্যাঁ, আচ্ছা, রবীন্দ্রসঙ্গীত গায়ের গল্পটা বলি। আমি সত্যি কথা বলতে কি রবীন্দ্রনাথের ভক্ত না, কিন্তু রবীন্দ্রনাথের গান আমাকে প্রচণ্ড আকর্ষণ করে, এত আকর্ষণ করে যে আমি অন্তত মিনিমাম 10 বছর শুধু রবীন্দ্রসঙ্গীতই শুনছি। টানা রবীন্দ্রসঙ্গীতের যত রেকর্ড আমার হোস্টেলে যখন পড়তাম, আমি ইন্টারমিডিয়েট পড়া অবস্থা থেকে শুরু করে মাস্টার্স পড়ে এই 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 সময়টা একদম শুধু রবীন্দ্রসঙ্গীত শুনতাম। বাজারে যত রেকর্ড পাওয়া যেত কিনে আনতাম, আর পরবর্তীতে এটা ধীরে ধীরে ডিক্লিন হতে হতে এখন সব ধরনের গান শুনি। তো যাই হোক, রবীন্দ্র প্রীতি নয়, রবীন্দ্রসঙ্গীতের প্রীতি আমার ভিতর চরম আকার আছে, থাকবে আজীবন, কারণ এর এক একটা গান আমার কাছে অনেক মূল্যবান। আমাদের দুলাভাই, আমার বান্ধবী পাপিয়ার হাজব্যান্ড ঝন্টু ভাই একদিন আমাদের বাসায় বেড়াতে আসছিলেন। উনি যখন আমার বাসায় বেড়াতে আসছিলেন আমাদের গ্রামের বাড়িতে, সাথে পলার ভাই ছিলেন। যেহেতু ভিডিওটা পাপিয়া দেখতে পারে, এই জন্য মানে ঘটনাটা বললাম। তো আমার কাছে রবীন্দ্রসঙ্গীতের একটা ক্যাসেটে, যে আমরা যে মোবাইল সাইজে যে ক্যাসেট ছিল, ওই ক্যাসেটের একটা রবীন্দ্রসঙ্গীতের ক্যাসেট ছিল, যেটা মূলত হিন্দি ভাষার রবীন্দ্রসঙ্গীত। তো উনি আমার বাসায় যখন আসলেন, দুপুরে দাওয়াত ছিল, উনি দুপুরে খাওয়ার পরে আমি ওনাকে একটা গিফট দিলাম। কি গিফট দিলাম? রবীন্দ্রনাথের এই ক্যাসেটটা গিফট দিলাম। ওটা নতুন ছিল, খুবই মানে একবার এনে বাজানোর পরে উনি আমাদের বাসায় আসছিলেন আর কি। তো যাই হোক, তো কী দেবো তাৎক্ষণিকভাবে একটা ক্যাসেটের যে মানে এখন যেটা সিডি টিডি এইরকম আর কি, ওইটা দিলাম। এখন এটা বোঝানো তো মানুষকে মুশকিল যে সেটা কেমন আকৃতি ছিল। যাই হোক, আমরা কথা বলছিলাম রবীন্দ্রসঙ্গীত নিয়ে। তো তখন তিনি এইটা দেখে উনি যে কথাটা বললেন, তা হচ্ছে রবীন্দ্রসঙ্গীতের যে গানগুলো আমরা এত ভালো বুঝি না, এটার গভীরতা অনেক বেশি। যখন আমি অনার্সে পড়তাম তখন তিনি এই কথাটা বলেছিলেন। তার মানে ওই বয়সে 22-23 বছর বয়সে রবীন্দ্রসঙ্গীতকে আমি যা বুঝতাম, রবীন্দ্রসঙ্গীত আসলে তা নয়। রবীন্দ্রসঙ্গীত অনেক ঊর্ধ্বে, অনেক গভীরে। এটার এক একটা মানে শব্দ, লাইন অনেক মর্মস্পর্শ করে যাওয়ার মতো ঘটনা ভিতরে আছে। যারা রবীন্দ্রসঙ্গীত পছন্দ করেন তাদের জন্য কথাগুলো বললাম। আর যারা রবীন্দ্রসঙ্গীতকে খুব বেশি একটা পছন্দ করেন না, তাদের বলছি আপনারা গান শুনতে থাকবেন, শুনতে ভালো লাগবে। আমার এক বান্ধবী একদিন বলেছিলেন যে উনি আমাকে প্রশ্ন করছিলেন যে আপনার কোন গান ভালো লাগে। তো আমি বললাম যে আমার রবীন্দ্রসঙ্গীত ভালো লাগে। তখন তিনি বললেন রবীন্দ্রসঙ্গীত শোনা হচ্ছে ঠান্ডা চা খাওয়ার মতো। রবীন্দ্রসঙ্গীত শোনা হচ্ছে ঠান্ডা চা খাওয়ার মতো। শব্দটা আমার কানে আসলে আমি হেসে দিলাম, কারণ বুঝতে পারলাম যে উনি
রবীন্দ্রসঙ্গীতের মানে যে অ্যাপ্লিকেশন বা আবেগ, যে প্রয়োগ, এটা নিয়ে যে চিন্তা, যে মনে যে প্রশান্তি আনে, এটা উনি বুঝতে পারেন না। সেই পর্যায়ের জ্ঞান বা অবস্থান ওনার নেই। যাই হোক, আমরা অন্য একটা কথা বলার জন্য মূলত রবীন্দ্রসঙ্গীতের প্রেক্ষাপটটা তুললাম। রবীন্দ্রসঙ্গীতে ঈশ্বরের কথা বলে বা আল্লাহর কথা বলে, নাস্তিকতাবাদের বিরুদ্ধে কথা বলে। রবীন্দ্রসঙ্গীতে প্রকৃতির কথা বলে, দেশের কথা বলে, প্রেমের কথা বলে। প্রেম বলতে আমরা নারী পুরুষের যে প্রেম, স্বাভাবিকভাবে এই প্রেমটা বুঝি, কিন্তু প্রেমটা অনেক মহৎ, প্রেম অনেক গভীর। সন্তানের সাথে মায়ের প্রেম, বাবার সাথে ছেলের প্রেম, বন্ধুর সাথে বান্ধবীর প্রেম, প্রেমিকার সাথে প্রেমিকের প্রেম, এই প্রেম শাশ্বত, চিরন্তন। আমরা এই প্রেমের একটা অংশ। আমরা যে যেখানেই অবস্থান করছি, আমাদের চারিদিকে প্রেম, ভালোবাসা, প্রীতি, সম্প্রীতি বন্ধনে আমরা আবদ্ধ। আমরা আজ যারা জীবিত আছি, আমার গায়ে যে টি শার্টটা দেখতে পাচ্ছেন, কিংবা একটা চশমা, কিংবা পিছনে যে পর্দার যে মানে জানলার পর্দা, বিল্ডিংয়ের ইট, কিংবা তার পিছনে যে লোহা লক্কর, যা কিছু দেখতে পাচ্ছেন, এই সভ্যতা, এই সভ্যতায় কার অবদান? এই সভ্যতায় মানব প্রেমের অবদান, মানুষের অবদান। মানুষ মানুষকে ভালোবেসে, মানুষের জন্য, কল্যাণের জন্য যুগের পর যুগ, শতাব্দীর পর শতাব্দী, হাজার বছর ধরে, কোটি বছর ধরে মানুষ মানুষের জন্য চিন্তা করেছে যে আমার পরবর্তী প্রজন্ম যারা আসবে, তারা যেন ভালো থাকে। তাদের জন্য এই যে কর্ম, চেষ্টা, তাদের ভালো রাখার জন্য, তাদের ভালোবাসা দিয়ে তারা আমাদেরকে সভ্যতার এক ধাপ এগিয়ে দিয়ে গেছে। ঠিক একইভাবে আমাদের দায়িত্ব হচ্ছে আগামী প্রজন্মের জন্য কিছু করার চেষ্টা করা। আর তাই আপনি যে বয়সেই থাকুন না কেন, আপনার ভবিষ্যৎ প্রজন্মের কথা মনে রেখে আপনাকে কাজ করতে হবে। রিটায়ারমেন্টে যাওয়া যাবে না। মানুষের জন্য যতটুকু পারেন ততটুকু করার চেষ্টা করতে হবে। আমরা দেখতে পাই অনেক বয়স্ক লোক, যারা অনেকে তাদের অবসরটা বিভিন্নভাবে তারা অপচয় করেন, বলে আর কয়দিন বাঁচব, এইভাবে তারা জীবনটাকে তুচ্ছ তাচ্ছিল্য করে শেষ বয়সে কাটিয়ে দেন। কিংবা তাদের কিছু ধন সম্পদ থাকলে সেগুলোরে অপচয় করেন, যে আমার এগুলো আসলে আমার পরে আর কে এগুলো ভোগ দখল করবে, আর কারা করলো না করলো এতেও আমার তেমন কিছু আসে যায় না। আবার অনেক জ্ঞানী গুণীকে দেখেছি, জ্ঞানী গুণী সুজনকে দেখেছি, তারা চিন্তা করেন যে আমাদের পরবর্তী প্রজন্মের জন্য আমার কিছু করে দেওয়া দরকার। কেন দরকার? আমি যেখানে দাঁড়িয়ে আছি, আমি যে সভ্যতা পেয়েছি, এ সভ্যতা অতীতের মানুষের চেষ্টার ফসল। তো পরবর্তী প্রজন্ম যারা আসবেন, তাদের জন্য আমার কিছু দায় আছে। এই দায় আমি অস্বীকার করতে পারি না। আমি তাদেরকে আরেকটা সুন্দর ভবিষ্যৎ উপহার দিতে চাই। সুন্দর পৃথিবীতে বসবাস করার যেমন সুযোগ আমি পেয়েছি, আমার পরবর্তীতে যারা আসবেন তাদেরকেও সুযোগ দেয়া, আরও সুন্দর একটা পৃথিবীতে বসবাস যাতে করতে পারে তার পরিবেশ সৃষ্টি করে দেয়া। সেই লক্ষ্যে আমাদের উচিত আমাদের পরিবেশের ভারসাম্য ঠিক রাখা। বর্তমান বৈশ্বিক যেসব চ্যালেঞ্জ আছে, যেমন কার্বন নিঃসরণ, যার ফলে কি হচ্ছে, আমাদের অ্যান্টার্কটিকার যে বরফগুলো গলে যাচ্ছে। আপনারা হয়তো বলতে পারেন, বাংলাদেশে বসে তোমার অ্যান্টার্কটিকার গল্প করার দরকার কী? কিন্তু বিষয়টা হচ্ছে, আমাদের পৃথিবীর প্রায় 72% বা 71% কিন্তু পানি, আমরা পানির পরে ভেসে আছি। বাকি 29% কিন্তু মাটি, হ্যাঁ, মানে মানে ওরা কী বলে,
মৃত্তিকা। তো আমরা যে বসবাস করি বাকি 29 ভাগে, বাকি যে 72 ভাগ বা 71 ভাগে যে পানি, এই পানির বিরাট একটা অংশ বরফ আকারে জমে আছে। জমে থাকার জন্য এই পানির যে স্তরটা, যখন পানি গলে যাবে, পানির ফুলে উঠবে, ফ্লোরিশ হবে। হ্যাঁ, তা এটা হলে কি হবে? এর ফলে যেটা হবে তা হচ্ছে আপনার উপকূলীয় যে অঞ্চলগুলো, বিশেষ করে আমাদের মতো যেসব বদ্বীপ অঞ্চল বা সমুদ্রের পাশের যেসব মানব সভ্যতা গড়ে উঠেছে, এগুলো পানিতে ডুবে যাওয়ার সম্ভাবনা থাকে বা থাকবে। তখন আমাদের এই যে ট্রেডিশনাল যে সভ্যতা গড়ে উঠছে, এই সভ্যতাগুলো অনেকটাই ক্ষতিগ্রস্ত হবে। আমরা যারা খুলনা বাগেরহাট অঞ্চলের মানুষ, আমাদেরকে ধরে নেওয়া হচ্ছে যে যদি পানির উচ্চতা বেড়ে যায়, তাহলে এই অঞ্চলটা পানির নিচে ডুবে যেতে পারে। এবং আপনারা যদি আটলান্টিক মহাসাগরের কথা বলেন, প্রশান্ত মহাসাগরের কথা বলেন, তাহলে দেখতে পাবেন যে পৃথিবীর বিরাট একটা অংশ কিন্তু পানির নিচে এখনও মানে পানিতে পরিপূর্ণ। তো সেক্ষেত্রে সামুদ্রিক ঝড় বা আহ, ওরা কি বলে যে জলোচ্ছ্বাস, হ্যাঁ, হলে তখন এই প্রাদুর্ভাবটা আমরা দেখতে পারি। তো সেক্ষেত্রে আমাদের সবার উচিত আমাদের আগামী প্রজন্মের স্বার্থে পরিবেশের ভারসাম্যের জন্য আমাদের কার্বন নিঃসরণ যেসব কাজে না হয়, যেসব কেমিক্যাল বজ্র বা এগুলোর দূষণ রোধ করা, প্লাস্টিক জাতীয় পণ্য কম ব্যবহার করা, যতদূর সম্ভব এড়িয়ে চলা, তারপরে যেসব কাজে বিদ্যুৎ বেশি ব্যয় হয়, যেমন আপনার এসি, তারপরে রেফ্রিজারেটর, এগুলোতে কিন্তু প্রচুর পরিবেশের ক্ষতি হয়। তো যথাসম্ভব এগুলোর ব্যবহার কম করলে আমাদের পরিবেশ ভালো থাকে, আমাদের অক্সিজেনটা নিরাপদ থাকে, আমরা ভালো থাকি। চারিপাশে আমরা খোলা জায়গায় আমি অন্যের কথা বাদ দিলাম, আমার নিজের আঙিনায় আমি যদি কিছু গাছপালা লাগাই, আমি যদি বড় বড় বৃক্ষ যেমন নারকেল গাছ, তারপরে মানে পাম জাতীয় যেসব গাছ, তাল গাছ, এগুলো লাগালে যেটা হয় তা হচ্ছে বজ্রপাত বজ্রপাত হলে এই বজ্রপাতগুলোকে এরা টেনে নিয়ে শরীরে নিয়ে যায়, যে কারণে বজ্রপাতের প্রাদুর্ভাবে মানুষ মারা যায় কম। কিন্তু এখন দেখেন ইদানিং আমাদের দেশে প্রচুর মানুষ বজ্রপাতে প্রতি বছর নিহত হয়। এটার কারণ হচ্ছে যে চারিপাশে আমাদের এইসব গাছপালাগুলো কমে গেছে, বিশেষ করে তাল গাছ। এই পরিবেশ রক্ষার দায়িত্ব আমাদের। আমরা ভিডিওটা আর বড় করতে চাচ্ছি না। এই পরিবেশ বসবাসের যোগ্য করে বসবাস করার যে পরিবেশ, এটা গড়ে দেওয়ার দায়িত্ব আমাদের। আগামী প্রজন্ম ভালো থাকুক, আগামী প্রজন্মের জন্য রইল শুভকামনা। সকলে মিলেমিশে আমাদের পৃথিবী একটা গ্লোবাল ভিলেজ, এই ভিলেজের আমরা সবাই এক একটা অংশ। কে আমেরিকান, কে ক্যানাডিয়ান, কে বাংলাদেশ, তাতে আসলে কিছুই এখন আর আসে যায় না। আমরা একটা কম্পিউটার আবিষ্কার হলে সারা পৃথিবীতে তার সুফল ভোগ করি। একটা কম্পিউটারের কোনো অ্যাপস যদি তৈরি হয়, তার সুফল সবাই ব্যবহার করি, সুফল গ্রহণ করি। ঠিক একইভাবে যদি ইরাকে বোমা মারা হয়, তার প্রভাব সারা দেশে পড়ে। বোমা যদি আফ্রিকায় পড়ে, তার প্রভাব সারা পৃথিবীতে পড়ে। বোমা যদি ফিলিস্তিনে পড়ে, তার প্রভাব সারা পৃথিবীতে পড়ে। তাহলে আমাদের এই পৃথিবীটা যদি যুদ্ধ, বিগ্রহ, মহামারী মূলত আমরা দেখতে পারি দুই রকমের। একটা হচ্ছে মানব সৃষ্ট মহামারী, যেটা যুদ্ধ বিগ্রহের কারণে ঘটে। আরেকটা হচ্ছে প্রাকৃতিক মহামারী। এই যে করোনার সময় আমরা দেখতে পেলাম যে কীভাবে সারা পৃথিবীতে মানুষ মারা গেল। আপনি হয়তো যদি এটা সম্পর্কে সচেতন থাকেন বা জানেন, দেখতে পাবেন যে কিছু বীর
কিছু বীরাঙ্গনা যারা জীবনের ঝুঁকি নিয়ে এই করোনার সময় কাজ করেছেন, সারা পৃথিবীতে অথবা সারা পৃথিবীর মানুষকে বাঁচাতে তারা এই করোনার কালীন সময় তাদেরও তো জীবন একটা, তাই না? ঝুঁকি নিয়ে তারা এই ভাইরাসের বিরুদ্ধে কাজ করেছেন, মানুষকে সাহায্য সহযোগিতা করেছেন। নিজেকে তুচ্ছ করে ডাক্তার, নার্স বা মেডিকেলের সাথে জড়িত যারা অণুবিজ্ঞানী বা পরজীবী বিজ্ঞানীরা এটার যে ওষুধ আবিষ্কার করার চেষ্টা করা বা টিকা আবিষ্কার করার চেষ্টা করা, আর তাই আমরা দেখতে পেলাম যে আমরা এখন করোনার থেকে মুক্ত। একইভাবে ম্যালেরিয়া বা যক্ষ্মা এই জাতীয় টিকা বা এই জাতীয় প্রোগ্রাম নিয়ে সারা পৃথিবীতে বিল গেটস কাজ করেন। তাহলে সারা পৃথিবীতে একদিকে যেমন যুদ্ধবাজরা যুদ্ধে লিপ্ত, একইভাবে সারা পৃথিবীতে জ্ঞানীরা, গুণীরা, সমাজসেবীরা মানুষকে উদ্ধার করতে, সভ্যতাকে বাঁচিয়ে রাখতে কাজ করছেন। তাই আসুন আমরা মানবিক হই, মানবপ্রেমে উদ্বুদ্ধ হই, আমরা মানুষের পাশে দাঁড়াই, মানুষকে ভালোবেসে। ভালো থাকবেন আপনারা, আপনাদের জন্য রইল শুভকামনা।